নমস্কার, গুড ইভিনিং। 10ই নভেম্বর 2025 দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ, একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে, প্রিদাইন অ্যাটাক, 13 জন প্রাণ গিয়েছিল। সবাই জানেন সম্প্রতিকালে ঘটেছে, এখনও আমরা সেই বিস্ফোরণের আঘাত থেকে বেরিয়ে আসতে পারিনি। ভারতের বুকে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর সাদা পোশাকের ষড়যন্ত্র কিংবা হোয়াইট কলার টেররিজম সত্যি ভারতের সিকিউরিটি কনসার্নস নিয়ে নতুন নতুন প্রশ্ন তুলছে। পেশায় ডাক্তার, শিক্ষাবিদ, সমাজের সবচেয়ে শিক্ষিত অংশ, কিভাবে তারা সন্ত্রাসবাদের জাল বুনছিল সেই খোঁজ শুরু করেছে এনআইএ। সন্ত্রাসবাদীদের হাতে AK-47, বিপুল পরিমাণে বিস্ফোরক, আর তাদের পরিকল্পনায় ছিল 26/11-র মতো ধারাবাহিক হামলা। কিন্তু এই ষড়যন্ত্রের আসল রসদ আসছিল কোথা থেকে? মানে টাকা, অর্থ, বিস্ফোরক আর নির্দেশ, মানে ইনস্ট্রাকশন। এই সব কিছু কোথা থেকে আসছিল? বিশ্বাস করুন, এই সবের উৎস খুঁজে পাওয়া গিয়েছে এবং আজকের বিগ স্টোরিতে সেগুলোই আপনাদের জানাবো। ফরিদাবাদে আল ফালাহ বিশ্ববিদ্যালয়, এখান থেকেই উদ্ধার হলো প্রায় 3000 কেজি বোমা তৈরির সরঞ্জাম। এই চক্রের মূল হোতা ছিলেন কাশ্মীরের ডাক্তার উমর উন নবী মোহাম্মদ, আর এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে ছিল এই শিক্ষা প্রতিষ্ঠান আল ফালাহ ইউনিভার্সিটি। কিভাবে একদল শিক্ষিত যুবককে জালে ফেলা হয়েছিল, আর এই মাদার অফ স্যাটার্ন কিংবা শয়তানের মা এটাই বা কি? শুনুন শুনুন, আজ সব জানাবো। এই জঙ্গিদের কাছ থেকে একটি ডায়েরি পাওয়া গেছে এবং ডায়েরির ভেতর পুঙ্খানুপুঙ্খভাবে লেখা রয়েছে তাদের প্ল্যান এক্স্যাক্টলি কি ছিল। যে বিস্ফোরক তারা তৈরি করেছিল তার নাম শুনলে আমি আপনি শিউরে উঠব। গোয়েন্দারা বলছেন এটি হলো মাদার অফ সেটান বা শয়তানের মা। এটা এতই ভয়াবহ এবং অস্থিতিশীল যে সামান্য তাপ, ঘষা কিংবা ফ্রিকশন বা চাপে এটা বিস্ফোরণ ঘটাতে পারে। একদম এই বিস্ফোরকটি একটি নতুন টাইপের বিস্ফোরক। এর অ্যাকচুয়াল নাম TATP বিস্ফোরক। এই বিস্ফোরক দিয়েই দিল্লিকে ধ্বংস করার ছক কষছিল এই জঙ্গুরা, এবং এই জঙ্গিদের এই বিস্ফোরকের নাম মাদার অফ সেটান কিংবা শয়তানের মা দেওয়া হয়েছে। TATP এর রাসায়নিক নাম। এই বিস্ফোরক এতটাই অস্থিতিশীল যে সামান্য তাপমাত্রার পরিবর্তন, ফ্রিকশন কিংবা ঘষা লাগা কিংবা যদি চাপ পড়ে এটা ফেটে যায়। দিল্লিতে এই বিস্ফোরককে, এই মাদার অফ সেটান কিংবা TATP-কে কাজে লাগিয়ে লাগাতার দিল্লিতে নাশকতার ছক কষছিল এই জঙ্গিরা। তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটি ছিল আর এক ডাক্তার, ধৃত মুজাম্মিল সাকিল গনাই। এই মুজাম্মিল সাকিল গনাইয়ের ঘর থেকে একটি কোডেড ডায়েরি, সেই মুজাম্মিলের ঘর থেকে একটা কোডেড ডায়েরি পাওয়া গেছে এবং এই ডায়েরিতে ছিল 25 জনের বেশির লোকের নাম। গোয়েন্দারা সন্দেহ করছেন এই নামগুলো সেই সমস্ত জঙ্গি, সেই সমস্ত হ্যান্ডলারদের যারা এই 26/11 ধাঁচের বিস্ফোরণ প্ল্যান করছিল। এই ডায়েরিতে আর কি পাওয়া গেছে? গোপন সাংকেতিক শব্দ এবং তাদের ভয়াবহ পরিকল্পনার দিনক্ষণ এই ডায়েরিতে পাওয়া গিয়েছে। মুজাম্মিলের ডায়েরি দেখিয়ে দেয় নেপথ্যে ছিল তুরস্ক এবং ISI এর এক ভয়ঙ্কর যোগসূত্র। এই অপারেশনের জন্য যে চক্রটি হাওয়ালার মাধ্যমে পেয়েছিল প্রায় 20 লক্ষ টাকা। এদের একটা অপারেশন করার জন্য টাকা লাগে, এরকম নাশকতার ছকের জন্য টাকা লাগে, সেই টাকা আসছিল তুর্কি থেকে। শুধু দিল্লির বিস্ফোরণের, একটা বিস্ফোরণের জন্য 20 লক্ষ টাকা হাওয়ালা মারফত তাদের কাছে পৌঁছতে হয়। এখানেই শেষ নেই। শয়তানের মা কিংবা মাদার অফ স্টেশন শুধু হামলা করেই থামেনি, হামলার পরেও তারা কেড়ে নিয়েছে 9টি তাজা প্রাণ। ওই যে কাশ্মীরের থানার বিস্ফোরণ, লালকেল্লা বিস্ফোরণে উমরের গাড়িতে TATP ছিল, এমনটাই গোয়েন্দারা বলছে। এর রাসায়নিক নাম ট্রাইঅ্যাসিটোন ট্রাইপেরক্সাইড, ট্রাইঅ্যাসিটোন ট্রাইপেরক্সাইড, TATP। দিল্লিতে যে বিস্ফোরণ হয় তাতে এই ট্রাইঅ্যাসিটোন ট্রাইপেরক্সাইড পাওয়া গিয়েছে। তাহলে এবার ভাবুন, এই মারাত্মক বিস্ফোরক তৈরি করা এবং সেটা ঘরে ঘরে সাধারণ জিনিসপত্র যা থাকে, যেমন নেল পালিশ রিমুভার, অ্যাসিটোন, চুলের ব্লিচের হাইড্রোজেন প্যারক্সাইড আর ড্রেন ক্লিনারের সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ আমাদের বাড়িতে যে দৈনন্দিন জিনিসপত্র ব্যবহার করা হয়, নেল পালিশ রিমুভারের ভেতর থাকে অ্যাসিটোন, চুলের যে ব্লিচ কিংবা হেয়ার কালার তার ভেতর থাকে হাইড্রোজেন পেরক্সাইড, আর ড্রেন কিংবা
ওয়াশরুম সেটাকে পরিষ্কার করার জন্য যে সালফিউরিক অ্যাসিড আমরা ইউজ করি, এগুলো দিয়েই এই টিএটিপি বানানো হয়। এটাই এর ভয়াবহতা। যে কোনো লোক হোমগ্রোনভাবে বাড়িতে বসে, একটু শিক্ষিত যারা, তারা বাড়িতে বসে এই বিস্ফোরক বানাতে পারে। এটি যেহেতু নাইট্রোজেন মুক্ত, তাই সাধারণত স্ক্যানারে এটা ধরা পড়ে না, তাই এটাকে ডিটেক্ট করতেও খুব সমস্যা হয়। গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে শ্রীনগরের ঘটনা। ফরিদাবাদে মুজাম্মিলের ঘর থেকে প্রায় 3000 কেজি বোমা তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছিল। এই বাজেয়াপ্ত বিস্ফোরকগুলির মধ্যে ছিল টিএটিপি। 14ই নভেম্বর শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশনে সেগুলি পরীক্ষা করা হচ্ছিল এবং সেই সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। কারণ অত্যন্ত অস্থিতিশীল এই টিএটিপি। সামান্য তাপমাত্রার পরিবর্তন, ঘর্ষণ কিংবা ফ্রিকশন কিংবা চাপ পড়লে এই বিস্ফোরক, এই টিএটিপি, যার আরেক নাম মাদার অফ সেটন, শয়তানের মা, সে ফেটে যায়। রাজ্য তদন্ত সংস্থা এসআইএর একজন ইন্সপেক্টর, 3 জন ফরেন্সিক বিশেষজ্ঞ এবং অন্যান্য সরকারি আধিকারিকরা ঘটনাস্থলেই মারা যান। মোট 9 জন মারা যান কাশ্মীরের এই টিএটিপি বিস্ফোরণে। এই দুর্ঘটনা প্রমাণ করছে যে এই ডাক্তারদের হাতে থাকা রাসায়নিক জ্ঞান কতটা উন্নত ছিল। এরা রীতিমতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন এবং তারপর র্যাডিক্যালাইজ হয়ে জঙ্গি হয়েছে। এবার আসি সেই ডায়েরির কথায়, সেই কোডেড ডায়েরির কথায়, যা না পেলে এই ষড়যন্ত্রের পুরো জালটাই অধরা থাকত। ডায়েরিতে ঠিক কি কি লেখা ছিল জানেন? আর অপারেশন হামদর্দ বলে যে শব্দটা বারবার এই ডায়েরিতে পাওয়া যাচ্ছে, সেই অপারেশন হামদর্দ আসলে কি? গ্রেফতার হওয়া ডাক্তার মুজাম্মিল গাইনের ঘরের 13 নম্বর ঘর থেকে এই ডায়েরি এনআইএ উদ্ধার করে এবং এটাই এনআইএর প্রধান অস্ত্র। এতে কিছু কোডেড কিংবা সাংকেতিক নাম এবং শব্দ রয়েছে, যেমন অপারেশন, এই শব্দটি বারবার রয়েছে এই ডায়েরিতে। ডায়েরি থেকে জানা যাচ্ছে তাদের আক্রমণের চূড়ান্ত সময়সীমা ছিল 8ই নভেম্বর থেকে 12ই নভেম্বর 2025। এটা ছিল চূড়ান্ত সময়সীমা, উইন্ডো অফ অ্যাটাক, 8ই নভেম্বর থেকে 12ই নভেম্বর 2025। 10ই নভেম্বরের বিস্ফোরণ সেই সময়ের মধ্যেই ঘটে। কিন্তু ডায়েরির সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল অপারেশন হামদর্দ। গোয়েন্দারা বলছেন জৈশ-এ মোহাম্মদ সংখ্যালঘু অল্প বয়সী ছেলে মেয়েদের মগজ ধোলাই বা র্যাডিক্যালাইজেশন করে এই অপারেশন হামদর্দে যুক্ত করত। এটাই ছিল অপারেশন হামদর্দ। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের, সংখ্যালঘু সম্প্রদায়ের, তাদের মগজ ধোলাই করে তাদের দিয়ে এই নাশকতার ছক কষা। এই ডায়েরির ভিত্তিতে গোয়েন্দারা জানতে পারেন তাদের লক্ষ্য ছিল 26/11 ধাঁচে দিল্লি এনসিআরে অন্তত 200টি, ইয়েস লেডিজ এন্ড জেন্টলম্যান, অন্তত 200টি আইইডি কিংবা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, দিল্লি এনসিআরে 200টি আইইডি ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা ছিল এই জঙ্গিদের। এটা এই ডায়েরি থেকে জানা যাচ্ছে। লক্ষ্য কি কি ছিল? টার্গেট 1 লালকেল্লা, ইন্ডিয়া গেট, কনস্টিটিউশনাল ক্লাব, এমনকি চাঁদনি চকে গৌরীশঙ্করের যে মন্দির রয়েছে দিল্লিতে, সেটাও এদের টার্গেটে ছিল। আবার বলছি, শুনুন তাহলে, লালকেল্লা, লালকেল্লা এদের টার্গেট ছিল। লালকেল্লা, ইন্ডিয়া গেট এদের টার্গেট ছিল। কনস্টিটিউশন ক্লাব, দিল্লির কনস্টিটিউশন ক্লাব এদের টার্গেট ছিল। এদের টার্গেট ছিল চাঁদনি চকের গৌরীশঙ্কর মন্দির। এই হচ্ছে গৌরীশঙ্কর মন্দির চাঁদনি চকের, এটাও এদের টার্গেট ছিল। এবং এই সমস্ত কিছু ওই মুজাম্মিল নামক জঙ্গি ডাক্তারের সেই ডায়েরি থেকে এনআইএ জানতে পারছে। এক মহিলা গ্রেপ্তার হয়েছিল বলেছিলাম আপনাদের, এক মহিলা চিকিৎসক শাহিন সঈদ। সেই শাহিন সঈদ আরও একটি গোপন সংগঠনের নাম এই ডায়েরির সূত্রে পাওয়া যায়। ডায়েরিতে লেখা আছে শাহিন সঈদের একটি গোপন সংগঠনের নাম টিম ডি। এনআইএর সন্দেহ করছে এই দলে শাহিনের সঙ্গী অন্যান্য চিকিৎসকরাও যুক্ত ছিলেন। এই টিম ডিটা কি? টিম ডি, এই ডায়েরিতে পাওয়া যাচ্ছে এই টিম ডির উল্লেখ, এবং এই টিম ডি শাহিন সঈদ, এই লেডি ডক্টর জঙ্গি, তার সঙ্গে কানেক্টেড। এনআইএ বলছে এই টিম ডির সঙ্গে শাহিনের অন্যান্য জঙ্গি সঙ্গী চিকিৎসকরা
তারাও যুক্ত ছিলেন। এবার এই ডি অনেক কিছু হতে পারে। কেউ কেউ বলছেন ডি কোম্পানি দাউদ ইব্রাহিম, যে পাকিস্তান যাকে আশ্রয় দিয়েছে, যে পাকিস্তানের শরণাপন্ন, সে হয়তো টাকা দিচ্ছে। আবার এটা অন্য কিছুও হতে পারে। ডাক্তাররা কেন এত শিক্ষিত হয়েও জঙ্গি হলেন বলুন তো? তাদের মূল নির্দেশ কোথা থেকে আসছিল? কে তাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল? কে তাদের মজকধোলাই করছিল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হাজার হাজার মাইল দূরে। পাকিস্তানেও নেই, আফগানিস্তানেও নেই, বাংলাদেশেও নেই, হাজার হাজার মাইল দূরে ইউরোপের একটা দেশে, এবং সেই দেশের নাম তুরস্ক কিংবা টার্কি। তদন্তকারী সংস্থা কিংবা গোয়েন্দারা বলছেন এই চক্রের মূল হ্যান্ডলার, তার কোড নেম ছিল উকাসা। এই গোটা ষড়যন্ত্রের যে মূল হ্যান্ডলার, সেই হ্যান্ডলারের কোড নেম ছিল উকাসা। এই উকাসার অবস্থান খুঁজে পাওয়া গেছে। এই উকাসা কোথা থেকে এদেরকে ট্রেনিং দিচ্ছিল, এদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, সেই সমস্ত কিছু এনআইএ জানতে পেরেছে। এই উকাসার অবস্থান তুরস্কের আঙ্কারা শহরে। তুরস্কের আঙ্কারা শহরে বসে উকাসা কোড নেমের হ্যান্ডলার শাহিন, মুজাম্মিলের মতো জঙ্গিদের ইনস্ট্রাকশন দিচ্ছিল। এই হ্যান্ডলাররাই জেহাদি মডিউলকে সংগঠিত করা, তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট এড়ানো এবং অস্ত্র সংগ্রহে সাহায্য করত। তুরস্ক কিংবা টার্কির অ্যাঙ্কোরা শহরে বসে উকাসা নামক একজন হ্যান্ডলার এই পুরো ঘটনার নিয়ন্ত্রণ করছিল। সবচেয়ে গুরুতর তথ্য কি জানেন? ডাক্তার উমর এবং মুজাম্মিল 2022 সালের মার্চ মাসে একসঙ্গে তুরস্কতে গিয়েছিলেন। ডাক্তার মুজাম্মিল এবং আদিল একসঙ্গে, উমর এবং মুজাম্মিল 2022 সালের মার্চ মাসে একসঙ্গে টার্কি কিংবা তুরস্কে গিয়েছিলেন। যদিও তারা সেখানে একটি মেডিকেল কনফারেন্সে যোগ দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু গোয়েন্দারা মুজাম্মিলের ফোন থেকে যে তথ্য পেয়েছেন তাতে নিশ্চিত হয়েছে যে তারা ইস্তানবুল এবং আঙ্কারায় জয়েশে মোহাম্মদ এবং সন্দেহভাজন পাকিস্তান আইএসআই অপারেটিভদের সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন। 2022 সালে উমর এবং মুজাম্মিল তুরস্কে যান। বলেছিলেন তারা তুরস্কে যাচ্ছেন মেডিকেল কনফারেন্সের জন্য, কিন্তু গোয়েন্দারা দেখছেন তথ্য অন্য কথা বলছে। তারা সেখানে গিয়ে জয়েশে মোহাম্মদ এবং পাকিস্তানি আইএসআই অপারেটিভদের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন। তুরস্ককে কেন ব্যবহার করা হচ্ছিল বলুন তো? তুরস্ককে ব্যবহার করা হচ্ছিল নিরাপদ ঘাঁটি হিসেবে, কারণ সেখান থেকে সহজে আন্তর্জাতিক ভ্রমণ করা যায় এবং এটা পাকিস্তানের মতো সরাসরি নজরদারির আওতায় পড়ে না। এরা যদি পাকিস্তানে যেত কিংবা বাংলাদেশে যেত, চট করে ধরা পড়ে যেত, কারণ আমাদের রেডারে থাকে। কিন্তু টার্কি 2022 সালে আমাদের রেডারে ছিল না। তুরস্ক আমাদের রেডারে এসছে 2025 সালের পর থেকে। অপারেশন সিঁদুর চলাকালীন, অপারেশন সিঁদুরের পর যখন তুরস্ক ড্রোন দিচ্ছে, পাকিস্তানকে সামরিক সাহায্য করছে, তখন টার্কি আমাদের রেডারে এসছে। 2022 সাল থেকেই যে টার্কিতে জয়েশ এবং আইএসআই ভারত বিরোধী কার্যকলাপ করছে, তার প্রমাণ এই দুই ডাক্তার সেখানে মেডিকেল কনফারেন্সের নামে গিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তাই জন্য টার্কিকে বেছে নিয়েছিল, কারণ টার্কি সেই সময় আমাদের রেডারে ছিল না। সন্ত্রাসের এই ভয়ঙ্কর নেটওয়ার্ক, এটাকে সচল রাখার জন্য জানেন তো টাকা প্রয়োজন, টাকা, অর্থ। কিন্তু এত টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন কিভাবে হলো? কারণ এফএটিপিএফ এর মতো তো সংস্থা রয়েছে, যারা অনলাইনে যদি টাকা পাঠায়, অ্যাকাউন্ট ট্রান্সফার হয়, তাহলে তৎক্ষণাৎ জানতে পারবে, তৎক্ষণাৎ রেড ফ্ল্যাগ দেখা যাবে। তাহলে এই লেনদেন অনলাইন কিংবা ব্যাংকের মাধ্যমে হয়নি, হলো কিভাবে? এখানেই সামনে আসছে এক অদৃশ্য অর্থনীতির নাম, এবং এই অর্থনীতি বহু প্রাচীন, এই নেটওয়ার্কও বহু প্রাচীন। এর নাম হাওয়ালা নেটওয়ার্ক। দিল্লি বিস্ফোরণের জন্য প্রায় 20 লক্ষ টাকা এই চক্রের কাছে পৌঁছানো হয়েছিল। এই বেআইনি অর্থ লেনদেনের মূল কেন্দ্র ছিল দিল্লির চাঁদনি চক এলাকা। চাঁদনি চকের হাওয়ালা অপারেটররা টাকা তুলে দিত একজন গুরুত্বপূর্ণ এজেন্টের হাতে, মেওয়াত ভিত্তিক এজেন্ট। মেওয়াত, যেখানে আলফালা ইউনিভার্সিটি, যেখানে এই সমস্ত জঙ্গিরা নিরাপদে বাস করতেন, যেখানে বিস্ফোরক ছিল, সেই মেওয়াত। এই মেওয়াতের একজন এজেন্ট দিল্লির চাঁদনি চক থেকে হাওয়ালা অপারেটরের কাছ থেকে টাকা নিতেন। এই মেওয়াত এজেন্ট ছিল ডাক্তারদের সঙ্গে হাওয়ালা নেটওয়ার্কের যোগাযোগের সেতু। জঙ্গি ডাক্তার
হাওয়ালা নেটওয়ার্ক, তাদের সেতু এই মেওয়াতের হাওয়ালা এজেন্ট। এই টাকা সরাসরি নগদ, কোনো ব্যাংক ট্যাঙ্ক নয়, কোনো অনলাইন ট্রানজাকশন নয়, হার্ড ক্যাশ, একেবারে নগদ নগদ হিসেবে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের কাছে পৌঁছে যেত। উমারুন নবী মোহাম্মদ এই অবৈধ পথেই টাকা পেয়েছিলেন 20 লক্ষ টাকা শুধুমাত্র দিল্লির বিস্ফোরণ ঘটনার জন্য। 20 লক্ষ টাকা একটি বিস্ফোরণের জন্য হার্ড ক্যাশ। দিল্লির চাঁদনি চকের হাওয়ালা নেটওয়ার্কের লোকজন তারা এই টাকা উমারের হাতে তুলে দিয়েছিল মেওয়াতের এজেন্টের হাত ধরে। আরও রয়েছে এই অর্থ দিয়ে কি কি অস্ত্র কেনা হলো, কিভাবে কেনা হলো, কারা কিনলো, তুরস্ক থেকে কিভাবে টাকা এলো, এই সমস্ত কিছু দেখাবো। কোথাও যাবেন না, একটা 1 মিনিটের ব্রেক নেব, একটা 1 মিনিটের বিজ্ঞাপনী বিরতি, তারপর ফিরে আসছি। কোথাও যাবেন না, যারা ইউটিউবে রয়েছেন একেবারে চ্যানেল স্কিপ করবেন না। 1 মিনিট পর যে যে তথ্য আপনাদের দেখাবো শুনলে শিউরে উঠবেন। এক্সক্লুসিভ অন দ্য বিগ স্টোরি। এলাম বিরতির পর। দেখুন, এই লেভেলের একটি অপারেশন করতে হলে টাকা লাগে। আপনাদের বললাম কিভাবে চাঁদনি চকের হাওয়ালা নেটওয়ার্ক থেকে একটা মেওয়াতের এজেন্টের হাত থেকে উমার টাকা পেয়েছিল, তারপর দিল্লির বিস্ফোরণ হয়। এই অর্থ দিয়ে অস্ত্র কেনা হয়েছিল এবং বিস্ফোরক কেনার জন্য ব্যবহার করা হয়েছিল এই টাকায় 26 কুইন্টাল, প্রায় 2600 কেজি এনপিকে সার এটা কেনা হয়েছিল। এই জঙ্গি ডাক্তার উমার এবং তার সঙ্গীরা ফার্ম হাউসের মালিক সেজে নূহ এবং সোহনার ডিলারদের কাছ থেকে এই সার কিনেছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিংবা ইডি এখন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন এবং বিদেশি অর্থায়নের উৎস খতিয়ে দেখছে, কারণ আল ফালাহ বিশ্ববিদ্যালয়কেও কিন্তু আলাদা রাখা যাচ্ছে না। কিন্তু এই অর্থ লেনদেনের তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা চমকে যান, কারণ হাওয়ালার এই জালের একটি গুরুত্বপূর্ণ নাম উঠে আসে আমাদের নদিয়া জেলার পলাশীপাড়ার বড় নলদেহ গ্রামের এক যুবক। ভাবুন, এই হাওয়ালা যখন তদন্ত হচ্ছে, দিল্লির চাঁদনি চক অব্দি পৌঁছে বাংলায় চলে এলাম আমরা। সাবির আহমেদ মাদক বিরোধী আইনে বর্তমানে সে প্রেসিডেন্সি জেলে বন্দী। তদন্তকারী সূত্র বলছে জেলের ভেতর বসে সাবির আহমেদ বেশ কিছু টাকার লেনদেন করেছিল এবং দেশবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল। ভাবতে পারছেন, প্রেসিডেন্সি জেলে বসে সে হাওয়ালা কন্ট্রাক্ট করছে এবং অ্যান্টি ইন্ডিয়া কাজকর্ম করছে। রাজ্য পুলিশের এসটিএফ এবং এনআইএ সাবিরকে দফায় দফায় জেরা করেছে। তদন্তকারীরা জানতে চাইছেন জেলে বসে কিভাবে এই কাজ সম্ভব। উমার, মুজাম্মিল বা আদিলের সঙ্গে কি সাবিরের কোনো পরিচয় ছিল? তার ভাই ফয়সাল আহমেদকেও আটক করা হয়েছে। এই নদিয়া যোগসূত্র কোথাও প্রমাণের ইঙ্গিত দিচ্ছে যে সন্ত্রাসবাদ সমাজের কতটা গভীরে শিকড় গেড়েছে। এই ঘটনার তদন্তে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন এখন একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়, যেখানে উমার এবং মুজাম্মিলের সহযোগী ছিলেন আরেকজন ডাক্তার। এর নামটা খুব একটা সামনে আসেনি, আজ আসবে। ডাক্তার নিসার উল হাসান। এই ব্যক্তি জম্মু, এই হলো ডাক্তার নিসার উল হাসান। এই ব্যক্তি জম্মু ও কাশ্মীর সরকারের SMHS হাসপাতাল থেকে 2019 সালে বরখাস্ত হন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি রাষ্ট্রবিরোধী কাজকর্ম করেন এবং তিনি ন্যাশনাল সিকিউরিটির জন্য রীতিমতো হুমকি। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর তাকে টিকিং টাইম বম বলে আখ্যা দিয়েছিলেন 2019 সালে। কিন্তু এবার চমকে যাবেন পরের তথ্যটা শুনবে। এই ব্যক্তি অত্যন্ত সহজে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে আশ্রয় পেলেন। প্রশ্ন তো এখানেই, যে ব্যক্তিকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে ভারত সরকার চিহ্নিত করল, সরকারি হাসপাতাল থেকে জম্মু কাশ্মীরে তার চাকরি গেল, সে কিভাবে আল ফালাহতে চাকরি পেল? আর বিস্ফোরণের পর থেকে এই নিসারুল হাসান নিখোঁজ। প্রশ্ন হলো, এটি কি নিছকই গুরুতর গাফিলতি নাকি সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয় প্রদান? আল ফালাহ ইউনিভার্সিটি কোনটা করেছে? তারা কি সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়েছে? এনআইএ এখন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আর্থিক দুর্নীতি এবং শিক্ষক নিয়োগের গাফিলতিরও তদন্ত করছে। এই ষড়যন্ত্রের আর এক ভয়ঙ্কর মোড় জয়েশে মোহাম্মদের কৌশলগত পরিবর্তন। বারবার বলেছি, ঐতিহ্যগতভাবে জেহাদ কিংবা জিহাদে মহিলাদের ব্যবহার না করা জয়েশ এখন একেবারে বদলে গেছে। তারা এবার তৈরি করেছে তাদের প্রথম মহিলা শাখা জামাত উল মুমিনাত। আর এই শাখার ভারতীয় কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর শাহিন সাঈদকে।
শাহিন কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের শিক্ষিত মুসলিম মহিলাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টার্গেট করত। এই মহিলা শাখা তৈরির নেপথ্যে ছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। শাহিন শহীদের ফোন বাজেয়াপ্ত করে দেখা যায় সেখানে ভুয়ো সিম কার্ড ব্যবহার করা হয়েছিল, যা 2023 সালে ফরিদাবাদের এক মসজিদের ঠিকানায় নেওয়া হয়েছিল। লালকেল্লা কেন টার্গেট হয়েছিল জানেন? কেন এত দ্রুত এই সাদা পোশাক কিংবা হোয়াইট টেরার মডিউল সক্রিয় হলো? এর উত্তর নিহিত আছে ভারতের এক বিশাল সামরিক অভিযানের মধ্যে, যার নাম অপারেশন সিঁদুর। 2025 সালের মে মাসে ভারত যখন অপারেশন সিঁদুর চালিয়েছিল, এই অভিযানে পাকিস্তানের ভাওয়ালপুরে জৈশ-এ মোহাম্মদের সদর দপ্তর মার্কাজ সুবহানাল্লাহ ধ্বংস হয়ে যায়। এই হামলায় জওশ প্রধান মাসুদ আজহারের বোন সাদিয়া আজহারের স্বামী ইউসুফ আজহার মারা যান। তার পরিবারের 10 জন সদস্য একদম শেষ, খতম। লালকেল্লা বিস্ফোরণ ছিল অপারেশন সিঁদুরের প্রতিশোধ। ডাক্তার শাহিনের নেতৃত্বে গঠিত জামাত উল মুমিনাতের প্রধান মাসুদ আজহারের বোন সাদিয়া আজাদ, যার স্বামী হত্যার প্রতিশোধ নিতে এই নতুন কৌশল নিয়েছিলেন। এই সমস্ত কিছু এখন ক্লিয়ার। যদি ডাক্তার উমরুন নবী মোহাম্মদ আতঙ্কিত হয়ে একটি ফিনাইল হামলা না চালাতেন, তাহলে বিশ্বাস করুন 26/11-র মতো একটি বিরাট বিপর্যয় ঘটতে পারত দিল্লিতে। এনআইএ এখন দেশের বিভিন্ন প্রান্তে নেটওয়ার্কের বাকি 25 জন সদস্যকে, যাদের নাম ওই ডায়েরিতে পাওয়া গেছে, সেটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। সন্ত্রাস এখন শুধু সীমানার ওপার থেকে আসছে না। রাইফেলধারী জঙ্গিদের হাতে আর সন্ত্রাস নেই, সেই সন্ত্রাস এখন ঢুকে পড়েছে আমাদের সবচেয়ে নিরাপদ জায়গায়, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, হাসপাতালের করিডোরে, শিক্ষিত পেশাদারদের মগজে। টিএটিপি, হাওয়ালা, মুজাম্মিলের ডায়েরি এবং তুরস্কের গোপন যোগসূত্র, প্রতিটি তথ্য প্রমাণ করছে শত্রুপক্ষ তাদের কৌশল বদলাচ্ছে। এই মুহূর্তে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে এবং দেশকে সবার আগে ভালোবাসতে হবে। মনে রাখবেন, ভোটের আগে দেশ, দেশের আগে কিচ্ছু নয়। নেশন ফার্স্ট, লেডিজ এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।